আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমেদ রফিক আর নেই, সারা দেশে শোকের ছায়া, প্রধান উপদেষ্টার শোক। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জরুরি, অভিমত ধর্মভিত্তিক দলগুলোর। ভোটের আগে জাতীয় সনদের আইনি ভিত্তি, সংস্কার ও গণহত্যার বিচার দাবি। ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপের এমডির এলাকা থেকেই নিয়োগ ৫,৫০০। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হয়েছে পরীক্ষা, বলছে কর্তৃপক্ষ। এবং সিরাজগঞ্জে উন্নত জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছে ২ উদ্যোক্তা, আগ্রহী হচ্ছেন অনেকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ৯৬ বছর বয়সে তিনি মারা যান। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। শনিবার সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। ভাষা আন্দোলনে তিনি ছিলেন একেবারেই সামনের সারিতে। সারা জীবন মাতৃভাষায় শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে কাজ করেছেন। তার সুদীর্ঘ জীবন পুরোটাই ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। সে শাসক শ্রেণী কিন্তু উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, উচ্চ আদালতে সর্বত্র, এক কথায় জাতীয় জীবনে সর্বত্র এই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজিকেই রক্ষা করে গেলেন। জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ভাষা আন্দোলনের প্রেরণা ধারণ করে যাতে তরুণ প্রজন্ম বেড়ে ওঠে, সেই প্রত্যাশা লালন করতেন সবসময়। ২০ ফেব্রুয়ারিতে বিকেলবেলা ঢাকার প্রশাসন ১৪০ ধারা জারি করে, এই ঘোড়ার গাড়িতে করে মাইকে ঘোষণা। সেটার তাৎক্ষণিক প্রতিবাদ হয়েছিল হলগুলোতেও, আমাদের হোস্টেলেও, যে ১৪০ ধারা মানি না। সেই ধারায় সর্বদলীয় কমিটির মিটিং, তারা রাজনীতিকরা চেয়েছিলেন সরকারের সাথে সংঘাতে না যাওয়া। সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্ত প্রেরণায় বলেছিল যে না, এটা মানি না। আহমেদ রফিকের লেখায় প্রাধান্য পেয়েছে ভাষা আন্দোলন আর রবীন্দ্রনাথ। তার কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমেদ রফিক। ২ বাংলার রবীন্দ্র চর্চায় তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয় রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি। বার্ধক্যজনিত কারণে রোববার তাকে বারডেমে ভর্তি করা হয়। পরিচিতজনরা জানান, কিডনির সমস্যা ছাড়া কয়েকটি মাইল্ড স্ট্রোক হয়েছিল তার। এখানেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল স্যারের শরীরটা একটু খারাপ হওয়ার কারণে চিকিৎসকদের পরামর্শে ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং তারপর আমরা আশাবাদী ছিলাম। আমরা ডাক্তারের সাথে বারবার কথা বলছিলাম যে ১% চান্স থাকলেও আমরা সেটা হাতছাড়া করব না, আমরা চেষ্টা করব। ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। আহমেদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ব্যক্তিজীবনে নিঃসন্তান, আহমেদ রফিকের স্ত্রী মারা গেছেন ২০০৬ সালে। আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় ১০-১২ বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমেদ রফিক নেই, কিন্তু তার সারা জীবন জুড়ে হাজারো কর্মকাণ্ড আগামী প্রজন্মকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা। পিআর প্রণয়নে দরকার হলে গণভোটের আয়োজনের আহ্বান জানান তারা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার চান তারা।
ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জোট বেঁধে ভোটে অংশ নেওয়ার কথাও জানান ইসলামী দলগুলোর নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনার শাসন আমলে গেল 15 বছর কোণঠাসা থাকা ইসলামী দলগুলো 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে রাজনীতিতে। সভা সমাবেশ করে নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে দলগুলো। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে কোনো কোনো দল। আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। বড় রাজনৈতিক দলের আধিপত্য, দুর্নীতি, কালো টাকার ছড়াছড়ি সহ সব অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জোরালো দাবি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। পরিবর্তনের জন্যই তো জুড়ে আন্দোলন। পিআরেই এদেশের নির্বাচনের যে আজকে নানা ধরনের ঝামেলা বা ত্রুটি, এটা দূর করার সবচেয়ে বড় ওষুধ। আমরা আশা করি জনগণকে সাথে নিয়ে আমরা পিআর পদ্ধতিকে জনপ্রিয় করব এবং এর ভিত্তিতেই নির্বাচন করার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাব। সরকার তো বলে নাই যে পিআর পদ্ধতি নির্বাচন করাটা আমাদের জন্য কঠিন বা সময় নাই। আর এই দাবিটা তো তুলছি আমরা প্রায় আরও 1-1.5 বছর আগ থেকেই, তখনও তো সময় ছিল। এখন শেষে এসে যদি বলে, এটা আসলে অজুহাত দেওয়ারই একটা ক্ষেত্র, আসলে বাস্তবে এটা না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ কয়েকটি দাবি বাস্তবায়নের তাগিদ দেন দলগুলোর নেতারা। কিসের ভিত্তিতে নির্বাচন হবে? জুলাই সনদের ভিত্তিতে, পিআরের ভিত্তিতে, না ট্রেডিশনাল সিস্টেমের ভিত্তিতে? এই জিনিসগুলো তো ময়দানে কোনো ফয়সালা হয় নাই। সুতরাং এক্ষেত্রে রোড ম্যাপ নিয়ে তাড়াহুড়া না করে বরং এ সমস্ত বিষয়ে সকলের মিলে একটা সেটেলমেন্টের পরেই সুষ্ঠু নির্বাচনের যাত্রা আমাদেরকে করতে হবে। যারা নাকি বলছে যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই বা নির্বাচনকে পিছাতে চাই, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি এবং দলের স্বার্থের জন্যই আসলে এই কথাটা বলছে। এটা আসলে বাস্তবে আদৌ ঠিক না। দুর্নীতি ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনের ইচ্ছার কথাও জানান তারা। যারা সত্যিকার গণতন্ত্র চায়, এই সকলকে মিলে আমরা একটা জোট করার চেষ্টা করছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়ভাবে কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ে বিশেষ দক্ষতা মূল্যায়নের পরীক্ষা নিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2017 সালের পর চট্টগ্রামের পটিয়া থেকে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর যোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই বিশেষ এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে অংশ না নেওয়া ও বিশৃঙ্খলা করা ব্যাংকিং চাকুরি বিধিমালার পরিপন্থী বলে জানান ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামাল উদ্দিন জসিম। এর মধ্যে 5,000 কর্মকর্তাকে ওএসডি ও 200 জনকে চাকুরিচ্যুত করেছে ব্যাংকটি। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি ইসলামী ব্যাংকের দক্ষতা যাচাই পরীক্ষা নিয়ে আন্দোলনে নামে 2017 সালের পর থেকে নিয়োগ পাওয়া কর্মীরা। তাদের দাবি, চাকুরিচ্যুত করতেই নেওয়া হচ্ছে বিশেষ এই পরীক্ষা। অর্থাৎ এদের সবকিছু পরিকল্পিত। যেখানে প্রায় 5,000 জনকে ওএসডি ও 200 জনকে ছাঁটাই করেছে সরকারি ও বেসরকারি খাতের বৃহত্তম এই ব্যাংকটি। 2017 সাল থেকে যদি সব নিয়োগ অবৈধ হয়, তাহলে ওরা নিজেরাও অবৈধ মনে হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে পরীক্ষা না দিতে কর্মীদের হুমকি ধামকির বিষয়। অভিযোগ রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই চাকরিতে নিয়োগের ঘটনা। বিভিন্ন ফেসবুক মাধ্যম বা অন্যান্য মাধ্যমে দেখেছি স্যার, নেগেটিভ কিছু প্রচারণা ছিল আর কি স্যার। সেগুলো দেখেও আমরা সাহস করে গিয়েছিলাম স্যার। পরবর্তীতে ওখানে আসলে বিভিন্ন ঘটনা শোনার পর, আমরা নেগেটিভ ঘটনা শোনার পর স্যার আমরা আবার পরে চলে এসেছিলাম আর কি স্যার। তুমি যদি পরীক্ষা দিতে যাও, তোমার সর্বপ্রথম আমি মারবো যে উনি আমার সিনিয়র, উনি অফিসার, আমি এখনো জুনিয়র অফিসার। আমি সম্মানের সাথে এটা বলছি, আমার অসম্মানের সাথে ভাষাটা কিরকম হইতে পারে আপনি বুঝে নিবেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2017 সালের পর ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ে বিশেষ পরীক্ষা, যেখানে অংশ না নিয়ে আন্দোলন করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী। মূলত কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এক্সাম হিসেবে আমরা করেছি। যাদের যোগ্যতা, আসলে যোগ্যতার ব্যাপারে তো একটু কথা ছিলই, এটা সবাই জানেন। যে সে কারণে তাদের ওভারঅল মান যাচাইয়ের জন্য আমরা করছি এবং সেক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদেরকে বৈধ করে তাদেরকে সম্মান দেওয়ার জন্য। পরীক্ষায় অংশ না নেওয়া এবং ওএসডি হওয়া কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
যারা পরীক্ষা গ্রহণ করেনি এটা তো তাদের একটা অ্যাপারেন্টলি একটা ভায়োলেশন, যে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমপ্লয়ারের একটা ইনস্ট্রাকশনকে সে ভায়োলেট করলো। মানে একটা প্রতিষ্ঠানে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিষ্ঠানের নিয়মটা মানাটাই তো হলো অনুগত কর্মীর দায়িত্ব। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংকে বর্তমানে প্রায় 22,000 কর্মী রয়েছে, যার মধ্যে প্রায় 11,000ই চট্টগ্রাম বিভাগের এবং প্রায় 5,500 এস আলম গ্রুপের কর্ণধর মোহাম্মদ সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুর ও নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে 3 শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিমা বিসর্জনের সময় আরেকটি নৌকার সাথে ধাক্কা লাগে। এ সময় নৌকায় থাকা অনেকে নদীতে পড়ে যায়। অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও তন্ময় ও অঙ্কিতা নামে 2 শিশু এখনো নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল মতিন ও খালেক হোসেন নামের 2 কৃষি উদ্যোক্তা ভারতের কাশ্মীরি, তাইওয়ানের গ্রিন লেডি ও দেশীয় জাতের শাহী পেঁপে চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। এতে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তারা। তাদের সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সিরাজগঞ্জ জেলার উল্লাপুরা উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নতুন রশিদপুর গ্রামের আব্দুল মতিন শুরু করেন পেঁপে চাষ। নিজস্ব জমি না থাকায় বাড়ির পাশে 40% জমি লিজ নিয়ে ইন্ডিয়ান, কাশ্মীরি ও দেশি শাহীজাতের পেঁপের চারা লাগান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরই মধ্যে 70,000 টাকার পেঁপে বিক্রি করেছেন মতিন। আগামীতেও তিনি কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করবেন বলে আশা করছেন। দামটাও পাটা হিসেবে আমি 70-80 টাকা কেজি খুচরা বিক্রি করতেছি। মাশাআল্লাহ, আশা করি বাগান থেকে আমি 5 থেকে 6 লক্ষ টাকা এবছরে লাভ করতে পারব। অন্যদিকে একই এলাকার খালেক হোসেনও 1.5 বিঘা জমিতে তাইওয়ানের গ্রিন লেডি জাতের পেঁপে চাষ করে পেয়েছেন বাম্পার ফলন। আশা করছেন মাত্র 60,000 টাকা খরচ করে কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। নতুন একটি সম্ভাবনা খুঁজে পাচ্ছি যে আগামীতে আমরাও পেঁপে চাষে উদ্বুদ্ধ হব। খুব লাভজনক আবাদ। এই পেঁপে চাষে অনেকেই আগ্রহ করে পেঁপে চাষ করবে। আমি ইনশাল্লাহ আবাদ করব পেঁপে চাষে। 1 লক্ষ টাকার ফল বিক্রি করছি, এখনো 100 মণ ফল গাছাতে উঠবে। অন্যদিকে অন্যান্য ফসলের চেয়ে উচ্চ ফলনশীল পেঁপে চাষ লাভজনক হওয়ায় সাধারণ কৃষকের পাশাপাশি তরুণ ও শিক্ষিত যুবকদের মধ্যেও আগ্রহ বাড়ছে। পেঁপে চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যেহেতু লাভজনক একটা ফসল পেঁপে অল্প দিনের মধ্যেই হয়ে যায়, আমাদের বিশেষ করে 60 দিন সময়ের মধ্যে থেকে এটা বিয়ারিং চলে আসে। তো এখন ওই যে জমিগুলো উঁচু জমি, সেই জমিতে কৃষকরা মানে পেঁপে চাষ করে লাভবান হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে এবছরে পানের বাম্পার ফলন হলেও বাজারে দরপতনের কারণে হাসি নেই পান চাষিদের মুখে। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁপাইনবাবগঞ্জের পানের কদর রয়েছে সারা দেশে। এবছর পানের বাম্পার ফলন হলেও বাজারে দর নেই, ফলে লোকসানের মুখে পান চাষিরা। তারা বলছেন, গত বছর বড় আকারের পানের এক বিড়া ছিল 130 থেকে 140 টাকা, এবার তা নেমে এসেছে মাত্র 30 থেকে 40 টাকায়। আর ছোট আকারের পানের বিড়া গত বছর 30 থেকে 40 টাকা থাকলেও এবার তা নেমে এসেছে মাত্র 2 থেকে 5 টাকায়। এমন অবস্থায় উৎপাদন খরচে উঠছে না চাষিদের। পানের অবস্থা ভালো না, পানের এবারকার দাম নাই, আমরা ক্ষতিগ্রস্ত। বড় সাইজ পান ছিল 140 টাকা, সে পান অনলি 30 টাকা 40 টাকা। পান বেশি বেড়েছে বেশি, কিন্তু দাম নাই। দামের কারণে এখন আমরা ওই 2 লক্ষ টাকা আমি কিভাবে তুলবো, কিভাবে কি করবো, আমি খুব চিন্তার ভিতরে আছি। এখন কিস্তি চালাবো না বাড়ি চালাবো না নিজে চলবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 15 হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। পানের ন্যায্য মূল্য পেতে কৃষকদের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু আমাদের পাশে রাজশাহী জেলাতে মোহনপুরে এবং তানোরে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়, সেখানে দেশের অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা যেহেতু পান কিনতে আসে, তাদের সাথে যোগাযোগ করে একটা আলাদা যদি বাজার তৈরি করতে পারে,
তাহলে তারা ন্যায্য মূল্য পাবে। নতুন বাজার সৃষ্টি না হলে হারিয়ে যেতে পারে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পান চাষ, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড সমুদ্র ফ্লোটিরা নৌবহনের প্রায় সব জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। তবে ফ্লোটিরার জাহাজ মেরিনেট এখনও গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। আটক করা হয়েছে সুইডেনের আলোকচিত্রী, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। নৌযানগুলোর কয়েকটি গাজা উপকূলের কাছে আশদোদ বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে সমুদ্র ফ্লোটিরা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে যুক্ত হয় আরও কয়েকটি নৌযান। 45টিরও বেশি জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী রয়েছেন। তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরই ঘটে বিপত্তি। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোর উপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। জাহাজগুলোতে উঠে অধিকার কর্মীদের অস্ত্রের মুখে আটক করে তারা। আল জাজিরা জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তবে গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলে জানান ভিডিও বার্তায়। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করে তুরস্ক। গাজায় যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। আমরা ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গাজায় হাজারো শিশু অভুক্ত থাকলেও তাদের খাদ্য পৌঁছে দিতে দিচ্ছে না ইসরায়েল। এদিকে আটক জাহাজ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ইসরায়েলের কড়া নজর এড়িয়ে এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আশদোদ বন্দরে পৌঁছেছে ফ্লোটিলার কয়েকটি নৌযান। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে রোম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার খেলার খবর। আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে সার্জায় 3 ম্যাচ টি-20 সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে 9 উইকেটে 151 রান তোলে আফগানিস্তান। জবাবে 8 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। রাতে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দু দল। রিপোর্ট করছেন এসএম আশরাফ। বাংলাদেশ বলতেই পারে সহজ জয়কে কঠিন করে জেতার মধ্যে একটু আনন্দ আছে। তাই তো বিনা উইকেটে 109 রান থেকে মুহূর্তেই তারা হারিয়ে ফেলল
6 উইকেট। মাত্র 9 রান তুলতে সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেনরা প্যাভিলিয়নের পথ ধরার প্রতিযোগিতায় নামলেন। বিনা উইকেটে 109 থেকে দলের রান 6 উইকেটে 118। দল তখনও জয় থেকে 35 রান দূরত্বে। শেষ পর্যন্ত অবিশ্বাস্য অঘটন ঘটেনি নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেনের অপরাজিত জুটিতে। 13 বলে 23 রানে অপরাজিত থাকেন সোহান, 9 বলে 14 রান করেন রিশাদ। অথচ মনে হচ্ছিল আফগানদের রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করছে টাইগাররা। 153 রানের জয়ের লক্ষ্যে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঝড় উঠল। 35 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। ঠিক পরের ওভারই 34 বলে ক্যারিয়ারের 8ম অর্ধশতক হাঁকাতে তানজিদ হাসান মারেন 3 4 আর 3 ছক্কা। এর আগে আফগানিস্তানকে কোনো জুটি গড়তে দেয়নি বাংলাদেশে বোলাররা। 31 রানের মধ্যে তাদের 3 উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন নাসিম আহমেদ, তানজিম হাসান, সাকিবরা। 15 ওভারের মধ্যে 95 রানে 6 উইকেট হারিয়ে তাদের ইনিংস তখন ধ্বংসস্তূপে। সেখান থেকে দলকে মাঝারি মানের রান এনে দিতে সাহায্য করেন মোহাম্মদ নবী। 25 বলে তার 38 রানের ঝড়ে শেষ পর্যন্ত 151 রানের পুঁজি পায় আফগানিস্তান। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভাষা সংগ্রামী, গবেষক ও কবি আহমেদ রফিক আর নেই। সারা দেশে শোকের ছায়া, প্রধান উপদেষ্টার শোক। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জরুরি। অভিমত ধর্মভিত্তিক দলগুলোর। ভোটের আগে জাতীয় সনদে আইনি ভিত্তি, সংস্কার ও গণহত্যার বিচার দাবি। ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপের এমডি এলাকায় থেকে নিয়োগ প্রায় 5,500। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হয়েছে পরীক্ষা, বলছে কর্তৃপক্ষ। এবং সিরাজগঞ্জে উন্নত জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছে 2 উদ্যোক্তা। আগ্রহী হচ্ছেন অনেকে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।